আমি তো তোমার বিয়ে করা স্ত্রী। আমি কোনো পতিতালয়ের মেয়ে নই যে আমার সাথে যা ইচ্ছে তা আচরণ করবে। স্বামী স্ত্রীর মেলামেশাও একটা ইবাদত। সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে ফোন দিয়ে বললাম, মা আমি আসছি। মা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, সব ঠিক আছে, আমি একবারে তোমাদের কাছে চলে আসতে চাই মা। আমি আর রাতুলের সাথে থাকবো না মা, আমি ওকে ডিভোর্স দিতে চাই। মা বলল, কোনো সমস্যা না থাকলে কেনই বা তুই ওকে ডিভোর্স দিবি? তুই আমাদের বাসায় কিছুদিনের জন্য আসতে পারিস, কিন্তু জামাইকে ছেড়ে একেবারে চলে আসবি তা আমরা কোনোদিনই মেনে নিব না। জামাইয়ের বাড়িই হচ্ছে তোর বাড়ি, এটা তোর মেনে নিতে হবে। আর এখন তুই গর্ভবতী, এখন তোর নিজের খেয়াল রাখা উচিত। তা না করে তুই কি সব উল্টাপাল্টা চিন্তা করছিস? মা আমি এসে তোমাকে সব খুলে বলছি। ফোনটা রেখে আমি লাগেজে কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম। তখনই রাতুল রুমে এসে আমাকে কাপড় গোছাতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সকাল সকাল কাপড় চোপড় গুছিয়ে কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবার বাড়ি যাচ্ছি। রাতুল অবাক হয়ে বলল, আগে বলবে না? আমি তো ফ্রেশই হইনি। আমি বললাম, তুমি আস্তে ধীরে ফ্রেশ হও, অফিসে যাও। আমি এবার একাই যাচ্ছি আমার বাপের বাড়ি। আর হ্যাঁ, তুমি কখনোই যাবে না ওই বাড়িতে। আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব, শুধু কষ্ট করে সাইন করে দিলেই হবে। রাতুল আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি জোর করে বাপের বাড়ি চলে এলাম। বাসায় কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিল। বাবাও দাঁড়িয়ে আছে সাথে। আমি আমার বাবাকে ছোটবেলা থেকে খুব ভয় পাই। বাবার প্রচণ্ড রকমের মাথা গরম, একটুতেই রেগে যায়। বাবাকে দেখে আমার তো হাত পা কাঁপতে লাগলো যে বাবা কি বলবে। মা বলল, চলে আসছিস? বাবা বলল, কি এমন হয়েছে যে তুই ব্যাগপত্র নিয়ে চলে আসছিস? আমি সাহস করে বললাম, অনেকটা পথ এসেছি, ক্লান্ত হয়ে গেছি, আগে তো ভিতরে আসতে দাও, সব বলছি। আমি বাসায় ঢুকলাম, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলাম। তখনই মা এসে বলল, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? তুই কি কিছু খেয়েছিস নাকি না খেয়ে চলে আসছিস? আমি বললাম, খেয়েছি মা। তখনই মা বলে উঠল, তাহলে এখন তো বল কি হয়েছে? আমি বললাম, মা এখন এই বিষয়ে একদমই কথা বলতে ইচ্ছে করছে না, বলে আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম। মা হঠাৎ আমাকে ডেকে বলল, সুমি মা ওঠ, রাতুল এসেছে। রাতুল তার মা বাবাকেও নিয়ে এসেছে। আমি উঠে ড্রয়িং রুমে গেলাম, শ্বশুর শাশুড়িকে সালাম দিলাম। আমার শাশুড়ি বলল, মা কি হয়েছে তোমার, কেন রাগ হয়েছ, আমাদেরকে বলো। এই সময় হঠাৎ কেন তুমি বাপের বাড়ি চলে এলে? রাতুল তখন বলল, আমিও তো বুঝতে পারছি না, আমাদের মধ্যে তো এমন কিছুই হয়নি যে তুমি আমাকে রেখেই বাপের বাড়ি চলে এসেছ। আমি বললাম, কিছু তো অবশ্যই হয়েছে, নয়তো আমি কেন আমার সংসার রেখে একেবারে বাপের বাড়ি চলে আসব? আমি অবশ্যই বলবো, কিন্তু সবার সামনে না। মা এবং আমার শাশুড়িকে রুমে নিয়ে বলতে চাই। তখন রাগান্বিত হয়ে রাতুল বলল, না, যা বলবে সবার সামনে বলতে হবে। তখন আমি আর চুপ থাকতে পারলাম না, আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই চাইছে তাহলে আমি বলছি। রাতুল আমাকে বিয়ের পর থেকে কখনোই স্ত্রীর সম্মান দিতে পারেনি, আর কখনো দিতে পারবেও না। তাই আমি ওর সাথে আর সংসার করতে চাই না। আমার শাশুড়ি আর শ্বশুর একসাথে বলে উঠল, বৌমা এইসব কোন ধরনের কথা, আমরা তো কখনো এমন কিছু দেখিনি। রাতুল বলল, তোমার কি মাথা ঠিক আছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে যথেষ্ট সম্মান করি। আচ্ছা, তুমি যদি আমাকে যথেষ্ট সম্মান করে থাকো তাহলে প্রতি রাতে কেন পশুর মতো আচরণ করো? আমি তো তোমার বিয়ে করা স্ত্রী, আমি কোনো পতিতালয়ের মেয়ে নই যে আমার সাথে যা ইচ্ছে তা আচরণ করবে। স্বামী স্ত্রীর মেলামেশাও একটা ইবাদত।
কিন্তু স্ত্রীর ভালো মন্দ দেখার দায়িত্ব তার স্বামীর। কিন্তু তুমি তা করো না। আমার সুবিধা অসুবিধা বুঝতে চাও না। আমি 6 মাসের গর্ভবতী। তুমি প্রতিদিন আমার সাথে জোর জবরদস্তি করো, তাও আমি তোমাকে কিছু বলি না। কিন্তু তুমি কাল রাতে যা করেছো তা আমি কখনোই ভুলতে পারবো না, আর তোমাকে মাফও করতে পারবো না। রাতুল তখনই উঠে গিয়ে বলতে লাগলো, কি করেছি? আমি তো কাল বাসায় ছিলাম না, অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। আমি জানি তুমি কোথায় ছিলে। তুমি অফিসের কাজে বাইরে যাওনি, তুমি গিয়েছিলে হোটেলে, তাও একটি মেয়ের সাথে রাত কাটানোর জন্য। রাতুল খুব রেগে গিয়ে বলতে লাগলো, এবার খুব বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমার সাথে থাকতে চাচ্ছ না ঠিক আছে, কিন্তু আমাকে অপবাদ দিতে পারো না। আমি তোমাকে অপবাদ দিচ্ছি না। আর কত মিথ্যা বলবে বলো? আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমার এক পরিচিত সেই হোটেলে কাজ করে। সেই আমাকে কাল রাতে ফোন করে বলেছিল তুমি একটি মেয়ের সাথে হোটেল রুমে গেছো। কিন্তু আমি তার কথায় বিশ্বাস করিনি। তার মুখের ওপর ফোন রেখে দিই। তখনই সে আমাকে এই সিসিটিভি ফুটেজটি পাঠায়। ফুটেজ দেখে আমি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছিলাম না। কার সাথে আমি এতটা বছর সংসার করেছি? কেনই বা করেছি? বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নিলাম, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার শাশুড়ি তখনই উঠে বলল, তুমি যদি বউ হয়ে স্বামীর তৃপ্তি না মেটাতে পারো তাহলে তো স্বামী অন্য জায়গায় যাবেই। আমার বাবা তখন চিৎকার করে তাদেরকে বেরিয়ে যেতে বলল। বাসা থেকে তারা তখনই বেরিয়ে গেল। আমি আমার রুমে চলে গেলাম। আমার মা কাঁদছে, আমার বাবাও কাঁদছে, কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয়নি। বাবা এসে আমাকে বলল, মা তুই যা করেছিস ভালো করেছিস। তোর আর তোর বাচ্চার সব দায়িত্ব আজ থেকে আমার। মা তুই সারা জীবন আমার কাছে থাকবি। এরকম হাজারো মেয়ে আছে যারা কিছু না বলে চুপ করে সব সহ্য করে, সেটা হোক স্বামী নির্যাতন বা শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন। তারা কখনোই কোনো কিছুর প্রতিবাদ করে না। তারা ভিতরে ভিতরে কষ্টগুলো চাপা দিতে দিতে একদিন প্রতিবাদ করার সাহসটুকুও হারিয়ে ফেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আরিফ আর শারমিন দুজনকে ভালোবেসে বিয়ে করে। তাদের সংসার খুব ভালো মতোই যাচ্ছিল। আরিফ একটি বেসরকারি অফিসে জব করে আর শারমিন ভার্সিটিতে পড়াশোনা করে। টোনাটনির সংসার বলা যায়। সুখ দুঃখ হাসি তামাশা সব মিলিয়ে তাদের দুজনের সংসার বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন শারমিনের মনে হলো তিনি তার স্বামীর পরীক্ষা নেবে। ওই দিন আরিফ বাসায় আসার আগ পর্যন্ত শারমিন অপেক্ষা করতে লাগলো আরিফ কখন বাসায় আসবে। আরিফ তার অফিস শেষ করে সন্ধ্যার পর বাসায় ফিরল। আরিফ বাসার দরজা খোলা পেয়ে অবাক হয়ে বাসার ভিতরে ঢুকলো আর শারমিন বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই শারমিনের। শারমিন তার স্বামীর বাসায় আসার আগেই খাটের নিচে লুকিয়ে আছে, দেখার জন্য যে সে বাসার থেকে চলে গেছে। এইটা জানার পর আরিফ কি করে? সে লুকানোর আগে একটা চিঠি লিখে খাটের উপর রেখে যায়। আরিফ শারমিনকে খুঁজছিল। হঠাৎ চোখ পড়ল খাটের উপর রাখা চিঠিটির উপর। আরিফ চিঠি খুলে পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, তুমি আর আগের মতো নেই, আমাকে আর আগের মতো ভালোবাসো না, নিশ্চয়ই অন্য কাউকে পেয়েছো, তাই বাসায়ও দেরি করে ফেরো প্রতিদিন। আমাকে সবসময় তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়, তাই চলে যাচ্ছি একেবারে। আমার আশায় থেকো না, আমি আর কখনো ফিরব না। আশা করি তুমি তোমার নতুন সঙ্গিনীর সাথে ভালো থাকবে। আরিফ চিঠিটি পড়ে কোনো রিয়েক্ট করলো না। খাটের নিচে থাকা শারমিন খুব অবাক হলো আরিফের কাণ্ড দেখে। শারমিন ভেবেছিল আরিফ তাকে না পেয়ে এবং তার চিঠি পড়ে খুব কান্নাকাটি করবে আর তাকে খুঁজবে, কিন্তু তেমন কিছুই হলো না। আরিফ চিঠি রেখে কাকে যেন ফোন দিল।
দিয়ে বলতে লাগলো, জান, তোমার জন্য একটা গুড নিউজ আছে। অবশেষে আপদ বিদায় হয়েছে। এখন আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। আমাদেরকে ডিস্টার্ব করার মতো আর কেউ নেই। তুমি রেডি থেকো, আমি আসছি। এই বলে আরিফ বাসা থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগে চিঠিতে কিছু একটা লিখে খাটের উপর রেখে যায়। শারমিন রীতিমতো তো অবাক আরিফের কাণ্ড দেখে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার চলে যাওয়াতে আরিফ খুব খুশি হয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। চিঠিটা হাতে নেয়, নিয়ে দেখে তার উল্টো পিঠে কিছু একটা লেখা আছে। শারমিন চিঠিটা পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আরে আমার বোকা বউ, আমাকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেছো তো। লুকানোর যেহেতু এতই ইচ্ছা ছিল অন্য কোথাও লুকাতে, খাটের নিচে লুকিয়েছিলে, কিন্তু পা বের হয়েছিল। আর শোনো, আমি ফোনে কারোর সাথে কথা বলিনি, আমি শুধু কথা বলার অ্যাক্টিং করেছি। চোখের পানিটি মুছে ফেলো আর রেডি হয়ে বাসার নিচে আসো। আজকে তোমাকে নিয়ে ঘুরবো আর রাতে ডিনার করবো দুজন একসাথে। আর আমাকে সন্দেহ করে লাভ নাই, আমার সুন্দরী বউ, এত সহজে তোমাকে ছেড়ে কোথাও যাব না। শারমিন খাটের উপরে বসে অঝরে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো যে কি ভুলটাই সে করেছে। সে তার ভালোবাসার মানুষকে সন্দেহ করেছে। ভালোবাসার মানুষকে কখনোই সন্দেহ করতে হয় না। একবার যদি কোনোভাবে সন্দেহ নিজের মধ্যে বশ করে ফেলে, তখন যতই চেষ্টা করুক না কেন সন্দেহ দূর করা যায় না। আর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। একটা ছেলে এত কষ্ট করে শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার জন্য, তার পরিবারের মানুষের মুখের হাসি দেখার জন্য। অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত সন্দেহ কোনোটিই ভালো নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম। কিছু বুঝতে পারছিলাম না। এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে, তা একদম অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে। দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করছে, তার সামনে যাব কি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না। বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না। 27 বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সিফাতের। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। আমাকে সবাই ভালোবাসতো। বিয়ের প্রায় 2 বছর অতিক্রম হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো। অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম, কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সিফাত ছিল। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সিফাতও আমার থেকে দূরত্ব নিয়ে নিল। তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করেছে। শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব। এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে।
যেদিন রাতে সিফাতকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না। কিন্তু আগেরকার সময় বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত। এবারে তার মধ্যে তেমন কোনো পরিবর্তনই হলো না। বাপের বাড়ি যাওয়ার প্রায় 3 দিন বাদে একটা কুরিয়ার এলো, যাতে লেখা আছে সিফাতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্স পেপার। চিঠি আর ডিভোর্স পেপার হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত, শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এত কষ্ট আর অপমান সয়েছিলাম, সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো। ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব, প্রতিবাদ করব, কিন্তু মনে হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না, তাই গিয়ে কী লাভ। ডিভোর্সের পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি, কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম। ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাই শ্রেয়। কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে ওইসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে আছে এই পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনদের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম, স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা। আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পারাটা নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো। অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সিফাতকে। আমি না হয়ে তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি। তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল? এখন একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে রেখে গেছেন। উত্তরে সে জানালো সন্তানরা সবাই বিদেশ থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় সিফাত আমাকে ছেড়েছিল, আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সোহেল সাহেব একদিন তার জাকাতের কাপড় তার বাসার কাজের মেয়েকে দিয়ে বলে, সাবরিনা, এই নাও তোমার আর তোমার মায়ের জাকাতের কাপড়। জাকাতের কাপড় নিয়ে সাবরিনা খুশি মনে চলে যায়। পরের দিন মামুনের স্ত্রী তানিয়া ড্রয়িং রুমে পেপার পড়ছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল। তানিয়া তখন বলল, এখন আবার কে আসলো বলে গেট খুলতে যায়। গেট খুলে দেখতে পায় অপরিচিত একটি মহিলা হাতে 2টি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। অপরিচিত মহিলাটি বলল, আসসালামু আলাইকুম আপা। তানিয়া তখন সালামের উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? মহিলাটি তখন বলল, আমি সাবরিনার মা। ও আচ্ছা, ভিতরে আসুন বলে সাবরিনার মাকে ড্রয়িং রুমে নিয়ে যায় তানিয়া। তানিয়া তখন বলে, বসেন। না আপা, বসবো না। কি ব্যাপার, আজকে না আপনি আর আপনার মেয়ে গ্রামে যাওয়ার কথা, যাননি এখনো? হ্যাঁ আপা, যামো একটু পরে। আপনি গো জাকাতের কাপড়গুলো ফেরত দিতে আইছি। মানে?
অবাক হয়ে তানিয়া জিজ্ঞেস করলো, এই শাড়িগুলোতে কোনো সমস্যা আছে? না আপা, কোনো সমস্যা নেই। আমি হালাল পথে ইনকাম করে যারা শুধু তাগো থেকেই জাকাতের কাপড় নিই, আর যারা হারাম টাকা ইনকাম করে হ্যাগো থেকে নেই না। তানিয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে আপনি কি বলতে চাচ্ছেন? সাবরিনার মা তখন বলল, আপনারা হারামের টাকা দিয়ে জাকাত দেন, হারামের টাকা দিয়ে জাকাত দিয়ে কোনো লাভ নেই, এজন্যই আমি নিব না। তানিয়া তখন একটু রেগে গেল, এই আপনি কি করে জানলেন যে আমার স্বামী হারামের টাকা ইনকাম করে? দেখেন আপা, ভাইজান একটা ছোট সরকারি চাকরি করে, এত অল্প টাকার বেতন পায়। এই টাকা দিয়া বাড়ি গাড়ি পোলা মাইয়ারে ভালো ভালো স্কুলে পড়ালেখা করানো এইটা সম্ভব না। তাই আমরা আপনাগো থেকে জাকাত নিব না। আর মানুষের কাছেও শুনছি ভাইজান নাকি ঘুষ খায়। আমি জানি ঘুষ খাওয়ার টাকায় জাকাত হয় না। এর মধ্যে ভাইজান খোলা দরজা দিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে ওদের সামনে যায়। সোহেল সাহেব তখন সামনে এসে জিজ্ঞেস করলো, কে উনি? তানিয়া তখন বলল, উনি সাবরিনার মা। এই দেখো উনি কি বলছে, তুমি নাকি ঘুষ খাও, তাই তোমার হারামের টাকার জাকাতের কাপড় উনি নিবেন না। সোহেল সাহেব তখন একটু অবাক হয়ে গেল, বলল, মানে কি? এই আপনি এগুলো কি বলছেন? ভাইজান কইছি, আপনি সত্যি কইরা বুকে হাত দিয়া কন্ত, আপনি এই গাড়ি বাড়ি সব হালাল টাকায় কিনেছেন? তানিয়া তখন মাথা নিচু করে ফেলে। সোহেল সাহেব তখন একটু কাশি দেয় এবং কথা বলতে একটু সংকোচ বোধ করে। জি মানে, থাক ভাইজান, আপনার আর কাশতে হইব না। আমি বুঝতে পারছি আপনি ঘুষ খান। এই যে লন আপনাগো জাকাতের কাপড়, এগুলো আমি নিতাম না। ভাইজান তার স্ত্রী তানিয়াকে বলে, দেখো উনি একজন বৃদ্ধ মানুষ, তার উপর সে এবং তার মেয়ে হালাল রুজি করে, আর আমি সুস্থ সবল রুষ্টপুষ্ট একজন মানুষ, আর আমি কিনা হারাম উপার্জন করছি, স্ত্রী সন্তানকে হারাম উপার্জনে খাওয়াচ্ছি, বাচ্চারা ভালো স্কুলে পড়ছে, তোমার শাড়ি গহনা আরও কত শখ পূর্ণ করছি এই হারাম টাকায়। অথচ এই সব কিছুর জন্য হাসরের মাঠে আমাকে একাই হিসাব দিতে হবে। সোহেল সাহেব বললেন, এই শাড়িগুলো আপনার নেয়ার দরকার নেই, আপনি শাড়িগুলো রেখে যান। আমি যদি কখনো সৎ উপার্জন করতে পারি সেদিন আমি আপনাকে শাড়ি দিব, আর সেদিন আপনি এসে আপনার কাপড় নিয়ে যাবেন। আজ থেকে আমি আর হারাম ইনকাম করব না, আমি হালাল পথে থাকব। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আপনি এভাবে না এলে, আমাকে এই কথাগুলো না বললে, তাহলে হয়তো এই ছোট্ট একটা বিষয় থেকে আমার এত বড় একটা ভুল ভাঙতো না, আর আমিও হয়তো হারামের পথেই থাকতাম। আপনাকে আমার হাজার সালাম। তখন সাবরিনার মা বলল, ধন্যবাদ ভাইজান, আপনার ভুল আপনি বুঝতে পারছেন। আল্লাহ আপনাগো হেদায়েত দান করুক। আমি আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দিন সকাল সকাল ফয়সাল অটোরিকশা নিয়ে বের হয়। ফয়সালের পরিবারে তেমন কেউই নেই, বাবা মা মারা গেছে সেই ছোটবেলায়। সে একাই ঢাকায় থাকে। হঠাৎ এক সাহেব তার রিকশায় উঠে এবং গন্তব্যস্থলে পৌঁছে ভাড়া দিতে দিতে সে তার ব্যাগ রেখেই চলে যায়। ফয়সালও প্রথমে খেয়াল করেনি। কিছুক্ষণ পর চা খাওয়ার জন্য একটি টঙের দোকানে দাঁড়ালে ফয়সাল খেয়াল করে তার রিকশায় একটি ব্যাগ রাখা আছে। সে তখন কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কী করবে। ব্যাগটি খুলে ফয়সাল দেখতে পারে ব্যাগ ভর্তি টাকা। টাকাগুলো দেখে ফয়সালের মাথা নষ্ট হয়ে যায়।
সে এই ব্যাগটি কোথায় রাখবে এই চিন্তা করতে করতে তারপর সে বাসায় চলে যায়। ফয়সাল দেখতে পারে ব্যাগ ভর্তি টাকা। ব্যাগটি তোষকের নিচে রেখে সে চিন্তা করতে থাকে এই টাকাগুলো দিয়ে সে কি করবে। তারপর হঠাৎ তার মনে হলো এটা তো অন্যায়, অন্যের টাকায় নিজের শখ পূরণ করা। ফয়সালের বাবা একজন সৎ লোক ছিলেন, এজন্য আশেপাশের সব মানুষ তাকে খুব পছন্দ করত। তার বাবার কথা মনে করে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করল। সে সিদ্ধান্ত নিল এই ব্যাগটি সে ফেরত দিয়ে দিবে। কিন্তু সে ওই সাহেবকে কোথায় খুঁজে পাবে? ফয়সাল সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল ওই সাহেবের খোঁজে। সে যেখানে ওনাকে নামিয়ে দিয়েছিল ঠিক সেখানে গিয়ে সকাল থেকে বসে রইল সাহেবের আশায়। দুপুর ঘনিয়ে এলো। আশেপাশের লোকজন ফয়সালকে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? আপনি সেই সকাল থেকে এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ফয়সাল বলল তার রিকশায় একটু সমস্যা, তাই সে এখানে দাঁড়িয়ে আছে। বিকেল 5টার দিকে দেখতে পেল সেই সাহেব গাড়ি থেকে নামছে। স্যার, কাল আপনি আপনার একটা ব্যাগ আমার গাড়িতে রেখে চলে আইছেন। আমি আপনার ব্যাগটি হেফাজত করে রেখে দিছি। আপনি চলুন আমার বাসায়, আমার বাসায় রাখা আছে আপনার ব্যাগটি। সাহেব তার সাথে তার বাসায় গেল এবং দেখতে পেল ব্যাগের সবগুলো টাকা ঠিক যেমন ছিল তেমনই আছে। ফয়সালের সততা দেখে সাহেবটি অবাক হয়েছে এবং তাকে নিয়ে শপিং মলে গিয়ে তাকে কিছু জামা কাপড় কিনে দেয় এবং তাকে পরদিন তার অফিসে জয়েন করতে বলে। ফয়সাল বাসায় এসে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। কথায় আছে, লোভ মানুষকে ধ্বংসের পথে ধাবিত করে। তাই লোভ থেকে আমরা বিরত থাকি। আপনার সম্পদ যেমন আপনার কাছে মূল্যবান, আপনার একটি টাকা যদি হারিয়ে যায় তাহলে আপনার যেমন কষ্ট লাগবে তেমনি অন্যের হারালে ঠিক একই কষ্ট লাগবে তার। কখনো কখনো মানুষের কিছু সম্পদ হারালে সারা জীবন তার ঘাটতি পূরণ করতে পারে না, এই ঘাটতি পূরণ হয় না। তাই আমাদের সবার কর্তব্য নিজের মতো অন্যের কষ্ট বুঝে কুড়িয়ে পাওয়া সম্পদ ফেরত দিতে চেষ্টা করব। লোভের বশত অন্যের ধন ভক্ষণ করলে সেই সম্পদ একটি সময় আপনাকে সাপের ন্যায় ছোবল মারতে পারে এবং আপনি অনেক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই চলুন আমরা নিজেকে সৎ রেখে মানুষ হিসেবে কর্তব্য পালন করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজ আমার জামাইয়ের ভালো চাকরি নেই বলে তাকে এইভাবে অবহেলা করছো? ফ্রিজে এত কিছু থাকার পরও ডাল ভাত ভর্তা খেতে হচ্ছে। পারভেজ সোনিয়ার সাথে তার শ্বশুর বাড়ি এসেছে। দরজা খুলে জামাইয়ের হাত খালি দেখে কিছুটা বিরক্ত হলো। সোনিয়ার মা বিরক্ত হয়ে বলল, আসো, এ বলে সে ভিতরে চলে গেল। পারভেজ তার শাশুড়ির এমন চেহারা দেখে তার স্ত্রীকে বলল, তোমার মায়ের শরীর খারাপ নাকি? তুমি গিয়ে তোমার মার সাথে কথা বলো, আমি ফ্রেশ হই। পারভেজ সোনিয়ার রুমে গিয়ে দেখলো সব এলোমেলো। রুমটার কি বাজে অবস্থা। পারভেজ সোনিয়াকে বিয়ে করেছে 2 বছর হলো। সোনিয়ারা 2 বোন। গত বছর সোনিয়ার ছোট বোনেরও বিয়ে হয়েছে। ছোট বোনের বিয়েতে পারভেজ 3.5 লক্ষ টাকার মতো দিয়েছিল, কিন্তু বর্তমানে তার আর্থিক অবস্থা খারাপ। পারভেজ আগে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জব করত। করোনার কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। বর্তমানে পারভেজ এখন একটা সাধারণ চাকরি করছে। বাসা ভাড়া দিয়ে ডাল ভাত খেয়ে কোনো রকম চলে। সোনিয়া তার মাকে খুঁজতে বারান্দায় যায় এবং বলে, কি ব্যাপার মা, শরীর খারাপ তোমার? মা বলল, না তো। সোনিয়া বলল, তাহলে পারভেজের সাথে যে কথা বলছো না, ও তো ভাবছে তোমার শরীর খারাপ। তখন তার মা বলল, বলবো, আগে তোরা ফ্রেশ হয়ে নে।
এমন সময় সোনিয়ার মার মোবাইলে কল আসে। ফোন আসে তার ছোট মেয়ের। ফোন রিসিভ করে মেয়ের সাথে খুব হাসি মুখে উচ্ছ্বাস নিয়ে কথা বলল। তার মা বলছে, কি রে তানিয়া? হ্যাঁ বল। বলল, কি রে আসবি তোরা? কখন আসবি? কালকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ বাজার করিয়ে রাখবো। হ্যাঁ, তোর দুলাভাইও আসছে, তোর জামাই যা যা খেতে চায় সবই আনবো। সোনিয়া অবাক হয়ে তার মার দিকে তাকিয়ে আছে। কোথায় যেন একটা পরিবর্তন সে লক্ষ্য করলো। সোনিয়া আসার আগে মাকে ফোন করেছিল। তার মা বলছিল তখন, হঠাৎ আসবি? আচ্ছা আয়। সোনিয়া অবশেষে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। সোনিয়া রুমে গিয়ে দেখলো রুম অগোছালো। আমরা আসবো মা জানার পরও রুম গুছিয়ে রাখলো না। সে পারভেজকে গোসল করতে পাঠিয়ে রুম গুছাতে লাগলো। তার মা এসে বলল, সোনিয়া, তোর ছোট বোনটার রুমটাও ঝাড়ু দিয়ে দিস। ও জামাই বাবাজি আসবে, নোংরা অগোছালো কিছু পছন্দ করে না। কত বড় চাকরি করে ছেলেটা, খুব খুঁতখুঁতে। আসার সময় অনেক বাজার করে নিয়ে আসবে। সোনিয়া তার মায়ের দিকে তাকিয়ে রইল। তার মা আবারও বলল, রান্নাঘরে খাবার রাখা আছে, গরম করে তুই আর জামাই খেয়ে নিস, আমি একটু শুতে গেলাম। সোনিয়ার মার কথাগুলো শুনে তার কান্না কান্না ভাব। পারভেজ বাড়ির বড় জামাই, তাকে মা এরকম করে অবহেলা করছে, এর কারণ কি? সোনিয়া রান্নাঘরে গিয়ে দেখে ভাত আর আলু ভর্তা রাখা আছে, আর কিছুই নেই। মনের অজান্তে চোখের পানি চলে আসলো তার। আজ তার স্বামীর বড় চাকরি নেই বলে এভাবে অপমান করতে পারলো তার মা। সোনিয়া ভালোভাবেই জানে তাদের ডিপ ফ্রিজে মাছ মাংস ঠিক কি আছে। সোনিয়া মাথা নিচু করে স্বামীকে ডাল ভাত ভর্তা দিয়েই খেতে দিল। তার স্বামী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে শুরু করলো। তার স্বামী বলল, ডালটা খুব মজা হয়েছে। সোনিয়া ডাল মুখে নিয়ে দেখে ডাল লবণাক্ত। মা এমন সময় বলল, জামাই খাচ্ছ? খাওয়া শেষে বাজারে যেতে হবে, আমার ছোট মেয়ে তার জামাই নিয়ে আসবে, ওর জামাই খাসির মাংস পছন্দ করে। মা সোনিয়ার হাতে টাকা দিয়ে বলল, তোর জামাইকে দেখে শুনে মাংস আনতে বলিস। এ বলে মা চলে গেল। সোনিয়া লজ্জা ও কষ্টে যেন শেষ হয়ে যাচ্ছে। একটা মেয়ে আর যাই হোক তার স্বামীর অপমান কিছুতেই সহ্য করতে পারে না। সোনিয়া স্বামীকে বলল, তুমি খাও, আমি একটু আসছি। সোনিয়া মার কাছে গিয়ে বলল, মা তুমি এমন কেন করছো? আজ আমার জামাইয়ের ভালো চাকরি নেই বলে তাকে এইভাবে অবহেলা করছো? ফ্রিজে এত কিছু থাকার পরও ডাল ভাত ভর্তা খেতে হচ্ছে। টাকা পয়সায় কি সব মা? ও তোমার বড় জামাই, তাই না? আমাদেরকে সে এখন কি ভাববে? যখন ভালো চাকরি ছিল তখন খুব আদর যত্ন করতে, তখন তো খাও খাও বলে পাতে মাছ মাংস তুলে দিতে, আর এখন ভর্তা ডাল খেতে হয়। আমার জামাই যদি টাকা না দিত তাহলে তো আমার ছোট বোনের বিয়ে হতো না। আর তার জামাইকে খাতির যত্ন করতে আমার জামাইকে বাজার করতে বলছো, তা আবার ডাল ভাত ভর্তা খাইয়ে। মা, তখন মা বলল, এইভাবে কেন বলছিস, যেন তুই লাখ সাহেবের বউ। সোনিয়া তাকিয়ে রইল আর তার মার দেয়া টাকা তার মার কাছে ছুঁড়ে দিল আর বলল, আসলেই মা, আমি গরিবের বউ। এই বড় লোকের আস্তানায় আমার দম বন্ধ হয়ে আসছে। সোনিয়া বাসাতে 21 বছর কাটিয়েছে, তখন কখনোই দম বন্ধ হয়ে আসেনি। তো আজ তার দম বন্ধ হয়ে আসছে। মেয়ে মানুষ যেমন তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, তেমনি স্বামীর অবহেলা অপমান সহ্য করতে পারে না। প্রয়োজনে এই বাসাতে আর কখনোই আসবে না। তবুও নিজের স্বামীকে কারো কাছে ছোট বা অপমানিত হতে দিবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।
আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। বারেক সাহেব একজন স্কুলের সুনামধন্য প্রধান শিক্ষক। কিছুদিনের মধ্যেই সে অবসরে যাবেন। তার এত বছরের কেরিয়ারে শিক্ষক হিসেবে অনেক সুনাম রয়েছে তার। স্কুলের ক্লাস নিচ্ছে। তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছেন তিনি তার ৪৫ বছরের সংসারের ইতি টানবেন। তাই বাসায় ঢুকেই তিনি তার স্ত্রীকে ডাকলেন। ডেকে তাকে তালাকের কাগজ হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমি তোমাকে তালাক দিতে চাই। তালাকের কাগজ পেয়ে স্ত্রী বললেন, কি হয়েছে আপনার? এত বছরের সংসার আমাদের, সুন্দর একটি পরিবার, আমাদের বাচ্চা দুটো বড় হয়ে গেছে, সবকিছুই তো ভালো চলছে। এই শেষ বয়সে কেউ কি কাউকে তালাক দেয়? স্ত্রীর কথা শুনে বারেক সাহেব বললেন, আমি নিজেকে একজন আদর্শবান শিক্ষক ভাবতাম। গত ২৫ বছরে আমি কোনো অন্যায় করিনি। আমার এই সৎ কর্মজীবনে একটাই কলঙ্কের দাগ, আর তার কারণটা হচ্ছে তুমি। আমি ৩ দিন ধরে কিছুই খাইনি, সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগছি। আমি আমার ৭০ বছরের বাবাকে অন্য মানুষের দায়িত্বে রেখে এসেছি। কিছুদিন আগে আমার বাবার জন্য একটি প্রবলেম হয়। তারপর থেকে তুমি শপথ করেছিলে তুমি আমার বাবার কোনো সেবা যত্নই করবে না। এমনকি তুমি আমার বাবার সাথে কথাও পর্যন্ত বলতে না। আমার বাচ্চাদেরও আমার বাবার সাথে কথা বলতে বারণ করে দিয়েছিলে। প্রতিদিন আমি স্কুল থেকে আসার পর আমি দেখতে পেতাম বাবা খাটের এক কোণায় প্রচণ্ড মন খারাপ করে শুয়ে থাকত, আর তার নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ত। কাজের ছেলেও আমার বাবার সাথে যা ইচ্ছে তা ব্যবহার করত। ৫ দিন আগে আমার বাবা আমাকে ডেকে বলল, বাবা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর, কিন্তু তোমরা কেউই আমার বাবার সাথে কথা পর্যন্ত বলনি। তুমি জানো, আমার যখন ৪ বছর তখন আমার মা মারা যায়, কিন্তু আমার বাবা আমার জন্য বিয়েও করেনি। সৎমা আমার আদর যত্ন করবে কিনা ঠিক মতো এই ভেবে অনেক কষ্ট করে আমার বাবা আমাকে মানুষ করেছে। আমার বাবা আমাকে এত শিক্ষিত বানিয়েছে যে আমি আজ একটা স্কুলের প্রধান শিক্ষক। এমন বাবার ছেলে হিসেবে যদি আমি তার কর্তব্য পালন না করতে পারি, তাহলে আমি আমার স্ত্রী সন্তানদের কর্তব্য কিভাবে পালন করব? যে মানুষটি আমার জন্য তার পুরো জীবনটি স্যাক্রিফাইস করে দিয়েছে, আর আজ আমি তাকে একটি অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের কাছে রেখে আসলাম, যে মানুষগুলো তার সম্পর্কে কিছুই জানে না। যখন আমি এমন বাবার জন্যই কিছু করতে পারলাম না, তাহলে আমি অন্য মানুষের জন্যই বা কি করব? তোমার স্বাধীনতা যদি তোমার এতই প্রয়োজন হয়, আর আমার বাবাকে যদি বোঝা মনে হয়, তাহলে তোমাকে আমি পুরোপুরি স্বাধীনতা দিতে চাই। যখন আমি মা ছাড়াই মানুষ হতে পেরেছি, তাহলে আমার বাচ্চারাও বাবা ছাড়া মানুষ হয়ে যাবে। এজন্যই আমি তোমাকে তালাক দিতে চাই। আমার সব সম্পত্তি তোমার নামে এবং আমার বাচ্চাদের নামে লিখে দিয়েছি, যাতে তোমাদের কোনো কষ্ট করতে না হয়। আমি সেই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকব। কমপক্ষে আমার বাবার সাথে তো থাকতে পারবো। আমার বাবা আমার জন্য এত কিছু করার পরও তাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করা হয়, তাহলে আমাকেও একদিন বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। তার চেয়ে বরং এখন থেকেই বৃদ্ধাশ্রমে থাকি। বাবার সাথে থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে যাবে। বাবার মতো তো কষ্ট হবে না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যখন ফিরছিলাম, বৃদ্ধাশ্রমের দারোয়ান আমাকে বলল, স্যার আপনি তো নিজেই আপনার স্ত্রী সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি, আপনি অন্যের সন্তানদের কি সুশিক্ষা দিবেন? যদি আপনি আপনার পরিবারকে সুশিক্ষিত করতে পারতেন, তাহলে আপনার বাবাকে এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। এই কথা শোনার পর আমার আর তাকে বলার মতো কোনো জবাব ছিল না। সে তো ঠিকই বলেছে, আমি আমার পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, তাহলে আমি অন্য মানুষের সন্তানকে কি শিক্ষা দিব? আর এই কারণে আমি তোমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বারেক সাহেবের স্ত্রী অবশেষে তার ভুল বুঝতে পারে এবং সে ক্ষমা চায় বারেক সাহেবের কাছে। বলে, চলো বাবাকে বাসায় নিয়ে আসি। আমি আর কখনো এই ধরনের ভুল করব না। তোমার বাবাকে আমি এখন থেকে আমার নিজের বাবা মনে করব। তুমি দয়া করে এই ডিভোর্স থেকে আমাকে মুক্তি দাও।
বাবা তো বাবাই। বাবারা সব সময় একটি সন্তানের জন্য আদর্শের নাম। বাবারা সুপার হিরোর মতো, তার সন্তানদের দুঃখ কষ্টর সময় তার পাশে থাকে। বাবারা তার সন্তানকে ভালো রাখার জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যায়, কাউকে বুঝতেও দেয় না। একটি বাবা কত কিছু ত্যাগ করে তার সন্তানকে মানুষের মতো মানুষ করে, তা হয়তোবা বাবা হওয়ার আগ পর্যন্ত কেউ বুঝতেই পারে না। তাই আসুন আমরা আমাদের বাবাদেরকে নিজের অজান্তেও কখনো কষ্ট না দিই, তাদের প্রাপ্য সম্মানটুকু তাদেরকে দিই। আর কোনো বাবা মায়ের জীবনের শেষ স্থান যেন বৃদ্ধাশ্রম না হয়। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের যদি আমাদেরকে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।